দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে সাধারণত আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ এথনিক কমিউনিটির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি, আইটি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য জানিয়ে থাকি। তবে প্রতি মঙ্গলবার ঠিক এই সময়টায় আমরা তথ্য জানিয়ে থাকি অভিবাসন বিষয় এবং আইনি পরামর্শগুলোই আপনাদেরকে দেওয়া হয়। এবং এই পরামর্শ দিতে আমাদের সাথে যথারীতি আজকেও যোগ দিয়েছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাজা বোস এবং একই সাথে গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইউ ভিসা কিভাবে আপনি পাবেন, অর্থাৎ আমেরিকায় আপনি যখন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে অনেকেই হয়তো জানেন না যে সুযোগ রয়েছে আপনার গ্রিন কার্ড পাওয়ার এবং পরবর্তীতে নিঃসন্দেহে গ্রিন কার্ড থেকে সিটিজেন হওয়ার। সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের অ্যাটর্নিদের কাছ থেকে। দর্শক যারা দেখছিলেন, আপনারা যদি সরাসরি অংশ নিতে চান, টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করতে পারবেন। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজে আপনারা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টস করতে পারবেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে আপনাদের জন্য উত্তর খুঁজে দেওয়ার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অ্যাটর্নি রাজা বোস এবং প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মর্তুজা। অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছ থেকে একটু পরিষ্কার হব শুরুতেই যে এই ইউ ভিসা যেটি আমরা বলছিলাম দর্শকদেরকে, এটি আসলে কারা পাবেন, কি সুযোগ সুবিধা, কিভাবে পাবেন? হ্যাঁ, তো এইটা ইউ ভিসা অ্যাকচুয়ালি অনেক লোকেরা জানে না কি এখানে যদি আপনি যদি ভিকটিম হয়েছে কোনো ক্রাইমে আর ওই ক্রাইমটা কোয়ালিফাই করে আন্ডার দ্য ইউ ভিসা রুল, দেন ওরা অ্যাকচুয়ালি আন্ডার দ্যাট ওরা পেটিশন করে ওদের গ্রিন কার্ড পেতে পারে। এইটার USCIS এইটা বেসিক্যালি এটার অবজেক্টিভ হচ্ছে কি লোকেরা যারা এখানে আছে আর ওদের যদি কোনো ক্রাইমের ওরা যদি ভিকটিম হয়, ওদের ল্যাক অফ স্ট্যাটাসটা ওদের প্রিভেন্ট করে না পুলিশের কাছে যেতে আর মানে রিপোর্ট করতে। ওরা চায় কি যদি আপনার স্ট্যাটাস নাও থাকে তাহলে আপনার ইউ ক্যান গো অ্যান্ড রিপোর্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আপনি যদি আপনার আগেন্সটে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, দেন ইউ ক্যান গো অ্যান্ড রিপোর্ট ইট। তো ওই জন্য অ্যান্ড টু বি মানে এলিজিবল এই ভিসাটার জন্য কটা অবভিয়াসলি ফর্মস ফিল আউট করতে হয়। আর যেই ক্রাইমটা আপনার আগেন্স্টে হয়েছে ওটা কোয়ালিফাইং ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে হবে। একটা লিস্ট থাকে ইনক্লুডিং মানে ডোমেস্টিক ভায়োলেন্স, including robbery, lot of things, mugging যদি হয়েছে আপনার against-এ, তো এটা কোয়ালিফাই আপনি হতে পারেন। আপনাকে অবভিয়াসলি কটা রিকোয়ারমেন্ট আছে। মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ইউ ভিসার হয় যেটাকে বলে সাপ্লিমেন্ট বি। সাপ্লিমেন্ট বিটা বেসিক্যালি যেখানে ক্রাইম হয়েছে, যেটার আইদার প্রসিকিউটিং এজেন্সি, পুলিশ এজেন্সি, ওদের একটা সার্টিফাই করতে হবে কি এদের একটা এগেইনস্টে ক্রাইম হয়েছিল এবং এরা দে ডিড এভরিথিং ইন অর্ডার টু হেল্প অ্যারেস্ট and prosecute. There has to be an arrest. Arrest and prosecution, they have to help, cooperation করতে হবে। এটা যদি ওরা দেখাতে পারে কি they have cooperated, they have helped, then the supplement B, যে প্রসিকিউটিং এজেন্সি, সার্টিফাইং এজেন্সি, এটা পুলিশ হতে পারে, প্রসিকিউটর হতে পারে, তারা সার্টিফাই করবে। আর এবং the moment it is certified, ওই দিন থেকে supplement B is valid for 6 months only. তো ধরো আপনার সাপ্লিমেন্ট বিটা এসছে কিন্তু আপনি পুরো আপনার পেটিশনটা সাবমিট করেননি উইদিন দ্য নেক্সট 6 months, আপনাকে কিন্তু আরেকটা সাপ্লিমেন্ট বি নিতে হবে। আপনি ওরা ফ্যামিলি মেম্বার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারে যে মেইন পেটিশন যে করছে, ডিপেন্ডিং অন দেয়ার এজ, আন্ডার 21, অ্যাবভ 21 হলে দে ক্যান পেটিশন ফর দেয়ার রিলেটিভস। আর টাইম একটু লাগে এই পেটিশনটা এখন প্রসেস হতে, অ্যাবাউট
6 to 10 years এখন লাগছে, but the good thing is কি it is still in যখন process এ থাকে there is a possibility কি USCIS আপনাকে একটা bona fide determination দিতে পারে। bona fide determination মানে এখনের জন্য ফেশিয়ালি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে। আর ইউএসসিআইএস যদি ডিটারমিন করে কি আপনার একটা বনাফাইড কেস আছে, দেন দ্যার ইজ আ পসিবিলিটি ওনারা আপনাকে ডেফার্ড অ্যাকশন দিতে পারে আর এবং আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারে। দ্য রিজনিং ফর দিস ইজ কেননা ইউ ভিসার সত্যি প্রসেসিং অনেক বেশি টাইম লাগে। তো দের আর ওয়েজ to to still work and create a life এখানে while waiting for your U visa petition to get approved. অ্যাটর্নি নাজা বোস, একেবারে বিস্তারিত অনেকগুলো বিষয় আপনি একসাথে জানিয়েছেন দর্শকদেরকে। আমরা ধরে ধরে আসবো, অর্থাৎ একটা একটা বিষয় নিয়ে আপনার কাছে স্পেসিফিকলি আরো জানবো। আমরা একটু প্যারাগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনি যদি এই বিষয়গুলোকে আরেকটু আইনের ভাষা থেকে সহজে ভাষা করতে পারেন। ধন্যবাদ জুগল ভাই। তো আমি শুধুমাত্র সহজভাবে যেগুলো অ্যাটর্নি রাঞ্জা বলেছেন ওগুলোকে আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস যাই হোক না কেন, আপনি যখন এদেশে আছেন আপনার তো কিছু অধিকার থাকেই। তো সেগুলোর এই দেশে বসবাসরত অবস্থায় কেউ যদি আপনাকে, সেটা সিটিজেন হতে পারে বা নন সিটিজেন হতে পারে, এই দেশে যে কেউ আপনাকে যে কোনোভাবে আপনাকে ধরেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আপনার সাথে ঘটালো বা যে কোনো ধরনের বড় ধরনের অপরাধমূলক একটা কিছু আপনার সাথে হয়ে গেল, তো যখন এরকম কিছু হবে ঠিক তখন যদি সেটা ওই স্ট্যান্ডার্ড বা ওই মানে ওই রকম স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, তখন আপনি ইউ ভিসার জন্য কোয়ালিফাই করতে পারবেন। আর ইউ ভিসার জন্য কোয়ালিফাই করতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার সাথে এরকম কিছু হয়েছিল, এবং অবশ্যই সেটি আপনাকে একটা এজেন্সির কাছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হতে পারে বা আপনার প্রসিকিউটর হতে পারে, যেমন অ্যাটর্নি রাঞ্জা বললেন, এটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হতে পারে, এটা পুলিশ ফোর্স হতে পারে। তো এদের কোনো এক জায়গায় যে এদের এখানে এই সমস্ত এজেন্সি থেকে আপনাকে অ্যাটলিস্ট I-918 সাপ্লিমেন্ট বি সংগ্রহ করতে হবে, এবং এটির মেয়াদ থাকবে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনি যদি এটিকে ঠিক সাবমিট না করেন তাহলে হয়তো আপনাকে আবার নতুন করে এটি আর্টিকালেট করতে হবে তাদের কাছ থেকে। সো আমি যেটি বলবো যে আসলে ইউ ভিসা বা এই সমস্ত কেসগুলো একটু প্রসেসিং হতে সময় লাগে। তো আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই একজন অ্যাটর্নির পরামর্শ নেবেন, এবং এগুলোতে আপনাকে অনেক এভিডেন্স দিতে হয়, সঠিক এটি নির্দেশনার দরকার হয়। আপনারা একজন অ্যাটর্নির পরামর্শ অবশ্যই নেবেন এবং চাইলে যোগাযোগ করতে পারেন। যেহেতু আইনি অনেকগুলো প্রক্রিয়ায় কাজটি করতে হবে, সেক্ষেত্রে অ্যাটর্নির পরামর্শ নিতে হবে। অ্যাটর্নি রাজা বোস, আপনার কাছে যেটি জানতে চাই, আপনি বলছিলেন যে লিস্ট অফ ক্রাইম, অর্থাৎ কোন অপরাধটা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার গাড়ির উপর কেউ একজন গাড়ি তুলে দিলেন, ধাক্কা দিলেন আমাকে, সেটি কি এটির মধ্যে কাউন্ট হবে কিনা? কেউ একজন আমাকে চর মারলেন, ধাক্কা দিলেন, গালিগালাজ করলেন, মানে কোন ধরনের অপরাধ আপনার সাথে ঘটলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, তো আপনার এগেইনস্টে যদি ধরো কেউ আপনি যেরকম বললেন, কেউ যদি গাড়ি আপনার দিকে চালিয়ে ফেলে, ওটা যদি তো মানে পারপাসলি করে, যদি আপনার ওনার অবজেক্টিভ ছিল কি ওনার আপনাকে হার্ট করবে, আপনাকে হার্ম করবে, আপনার ক্ষতি করবে, দেন ডেফিনেটলি it could be qualifying. Felonious assault, যদি আপনাকে কেউ অ্যাসল্ট করে আর ইট ইজ আ ফেলনি, যদি কেউ এসে ঘুষি মারলো আপনাকে ফর নো রিজন, বা দ্যাট ইজ ডেফিনেটলি আ কোয়ালিফাইং ক্রাইম। Felonious assault, yes, it is included in the qualifying crime. অনেক রকমের ক্রাইম আছে, ব্ল্যাকমেল, কিডন্যাপিং, আপনাকে যদি কেউ ফলস ইমপ্রিজনমেন্ট করে, কেউ ধরো বাড়িতে আপনাকে ঢুকিয়ে রাখলো আর বেরোতে দিল না, that might be a qualifying crime. Obviously kidnapping, murder, all that is included. Sexual assault included.
পারজুরি যদি কেউ করে, মেনি কোয়ালিফাইং ক্রাইমস, একটা লিস্ট থাকে USCIS এর জি পেজে। জি Conspiracy to commit those crimes are also included. কি ধরো আপনার এগেনস্টে কেউ ভীষণ বড় একটা গ্রুপ মিলে বলেছে কি আমরা এর এগেনস্টে এরকম করব, এটা করব, ইয়েস, আপনাকে যদি কেউ এক্সটর্শন করেছে, হুম দ্যাট ইজ অলসো a qualifying crime. ওকে। এমনকি আপনি কোনো প্রোটেস্টে, অর্থাৎ সাপোজ আমরা আলোচনার জন্যই আপনার কাছে জানতে চাই, বাংলাদেশি কমিউনিটির অনেকে পলিটিক্যাল নানা ধরনের প্রোটেস্টে যোগ দেয়, একটা গ্রুপ অন্য আরেকটা গ্রুপকে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনিও সেখানে অ্যাকশনে ছিলেন, অর্থাৎ মারামারির মধ্যেই ছিলেন, বাট আপনাকে মারা হয়েছে, সেটিও কি ইনক্লুড হবে? হ্যাঁ, তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য মেইন এলিমেন্টস টু গেটিং আ গ্রিন কার্ড, মানে যেটা আপনি ইউ ভিসা থ্রু করছেন, ফ্যামিলি থ্রু করছেন, যাই করছেন, ওয়ান অফ দ্য মেইন এভিডেন্স কোয়ালিফাই হতে হবে কি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা উচিত না, নিজের ক্যারেক্টার কিন্তু ভালো থাকা উচিত। নাও in the case আপনি যেরকম বলছেন protest, there may be some waivers available. Waiver থাকে যদি কেউ, if someone is not eligible for a green card due to something, waivers থাকে। বা একটা আর্গুমেন্ট বানানো যায় কি প্রোটেস্টে যদি কেউ একটু মারামারি হয়েছে, that's not really a qualifying crime for inadmissibility. এটা অ্যাকচুয়ালি লয়ারদের কাজ, কোন স্ট্র্যাটেজিটা বেটার। তো বাট ইয়েস, there are still ways. It really depends on the circumstances. ওকে, অনেক ধন্যবাদ। আমরা সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা আপনার কাছে জানতে চাই, এই যে লিস্ট অফ ক্রাইমের যে লিস্টগুলো আছে, একটু হয়তো বলছিলেন ফেলনি, একটু সহজ করে বলা, ফেলনি অপরাধ কোনটা, কনস্পিরেসির কথা বলছিলেন, কোনটা কনস্পিরেসি, সেই সম্পর্কে যদি একটু ধারণা দেন। জি, সো বাই দ্য বুকস যদি বলতে চাই যে 1 বছরের ঊর্ধ্বে যেসব মামলার সচরাচর সাজা হয়ে থাকে সেগুলোকে ফেলনি বলা হয়ে থাকে। তো ফেলনির মধ্যে আবার এখানে ক্যাটাগরি আছে। ফেলনি বলতে আরো সহজ ভাষায় বলতে যে যদি বড় ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে, যেটা আসলে নিছক কোনো জাস্ট শুধু অপরাধ না, যেটাকে আমি একদমই তুচ্ছ বলবো না, সেটিকে আমরা ফেলনি হিসেবে গণ্য করতে পারি। যেমন ফেলনির উদাহরণ হতে পারে মার্ডার, ফেলনির উদাহরণ হতে পারে ধর্ষণ, তারপর হচ্ছে অপহরণ, আর হচ্ছে আরো হতে পারে অনেক কিছু, যেমন অ্যাসল্টও হতে পারে ফেলনির উদাহরণ। ফলস ইমপ্রিজনমেন্ট, যেটা উনি বললেন, যে কাউকে মিথ্যা কোনো সাক্ষী দিয়ে তাকে আসলে জেলের মধ্যে পিছনে রাখা আর কি। তো এগুলো আসলে ফেলনির উদাহরণ হতে পারে, মানে যেটা আসলে সহজ ভাষায় বলতে গেলে যে বড় ধরনের ক্রাইম, যেটি আসলে 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত যেসব ক্রাইম হয় সেগুলো হচ্ছে ফেলনি। ওকে, আর অন্য যে অপরাধের লিস্টে আছে সেখানে আর কি কি ধরনের অপরাধ আছে, মানে ইউ ভিসা পেতে হলে? জি, তো এর মধ্যে হতে পারে যে ট্রাফিকিং, ধরেন কাউকে পাচার করা হয়েছে, মানব পাচার চক্রের মাধ্যমে সে পাচার হয়েছে, সে তার স্বেচ্ছায় এটি হয় নাই, কিন্তু তাকে জোরপূর্বক তাকে পাচার করা হলো। এর মধ্যে আরো হতে পারে ধরেন যে কাউকে ফলো করা বা স্টকিং করা, যেটা আমরা সহজ বাংলায় বলি, যে কারো পিছু নেওয়া, কোনোভাবে তার গোপন তথ্যগুলো হাতিয়ে দেখা, বা সে কোথায় যাচ্ছে কি করছে তাকে ফলো করা গোপনে, এগুলো উদাহরণ হতে পারে। আচ্ছা, ইভেন খুব সহজ করে একটা প্রশ্ন জানতে চাই অ্যাটর্নি রাঞ্জা বোস, সেটি হলো, আমরা একটা তো হলো ফিজিক্যাল অ্যাসাল্ট করলাম, ঘুষি মারলাম, কিডন্যাপিং কিংবা অন্যান্য বিষয়গুলো, মেন্টালি, অর্থাৎ আপনি যদি কাউকে গালি দেন, তিনি হ্যারাস ফিল করেন, তিনি ট্রমায় চলে যান, তিনি সাইকোলজিক্যালি লো ফিল করেন, তিনি কি এই ইউ ভিসার সুযোগটা পাবেন? তো ইউজুয়ালি ভার্বাল হ্যারাসমেন্ট ডিপেন্ড করবে কত মানে সিভিয়ার হয়েছে। শুধু মেবি জাস্ট যদি ওয়ার্ডস এক্সচেঞ্জ হয়েছে, মেবি দ্যাট ইজ নট, ওকে, that মানে is not ইউ a ভিসা পাওয়ার qualifying জন্য, crime. জি, কিন্তু ধরো কেউ
আপনার দিকে এসছে, মানে এত খারাপ হিটেড হয়ে গেছে সিচুয়েশনটা কি আপনার দিকে এসছে, আপনাকে ঘুষি মারতে কিন্তু হয়তো মারেনি। In that case, maybe it is an assault, but depending on the state, the laws, whether it will be a felonious assault, যেরকম আসিফ বললো, মানে ভীষণ সিভিয়ার ক্রাইম হতে হবে এটা কোয়ালিফাইং করার জন্য। তো রিয়েলি ডিপেন্ডস অন দ্য সার্কামস্টান্সেস। হ্যাঁ, মেবি ভার্বাল এক্সচেঞ্জেস ওয়ার ইনক্লুডেড in the entire fact sheet, but that alone may not be able to be enough. ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে বিষয়গুলো। আমরা দর্শকদের প্রশ্ন নিতে চাই। দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ভালো ভালো আছেন আপনারা সবাই? জি, আমরা সবাই ভালো আছি। আমার প্রশ্নটা হলো, আমি আমেরিকাতে আসার পরে আমি অ্যাসাইলাম করছিলাম। অ্যাসাইলাম উইন হয়ে আমি তো গ্রিন কার্ড পাইছি, আমার ফ্যামিলিরাও আসছে, আমার বাচ্চা আসছে, ওয়াইফ আসছে। তো 5 বছর যাওয়ার পরে আমি সিটিজেন নেওয়ার জন্য আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে পাস করলাম। তো ওরা আমাকে বললো ওরা যে ঠিক আছে, তোমার ওথের জন্য আমরা লেটার দিব, পরে তোমার ওথ নেওয়া হবে। তখন আমি চলে আসলাম। তো এই ডেট থেকে এখন 1 বছর 4 মাস হয়ে গেছে। এখন আমাকে আর ওথের কোনো ডেট দেয় নাই। এখন আমি কি করতে পারি? এখন আমার এখন বন্ধু মানুষ আমাকে বললো যে আপনি আপনার লোকাল কংগ্রেসম্যান অফিসে গিয়ে ওইটা বলতে পারেন, ওরা হয়তো আপনাকে কোনো হেল্প করতে পারে। তো আমি এখন ওইটা কি সত্যি না আমি কি করতে পারি, আমাকে দয়া করে আপনি বলবেন প্লিজ। জি, অ্যাটর্নি রাঞ্জা বোস, 1 বছর 4 মাস হয়ে গিয়েছে, তার ইন্টারভিউ তিনি পাস করেছেন, কিন্তু এখন ওতের তারিখটা পাননি। কতদিন সময় লাগবে, কি করবেন? হ্যাঁ, ইট ইজ এ লিটল আনইউজুয়াল 1 বছর 6 মাস। আমি সাজেস্ট করবো আপনার যে ইউএসসিআইএস অ্যাকাউন্ট আছে, আপনি ওখান থেকে থ্রু একটা এনকোয়ারি সাবমিট করতে পারেন। আপনার অনলাইন অ্যাকাউন্টে গিয়ে ইউ কুড আস্ক অ্যান্ড অর লোকাল ফিল্ড অফিসে আপনি যেখানে ইন্টারভিউটা দিয়েছিলেন, ওখানে আপনি কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। আইডেন্ট টু গো অ্যাপয়েন্টমেন্ট একটা পোর্টাল আছে, আইডেন্ট টু গো পোর্টালটা, ওখানে গিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। and you can ask, কেননা হ্যাঁ সত্যি একটু আনইউজুয়াল ওয়েটিং টাইম এটা। জি জি, দর্শক নিঃসন্দেহে আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যে 1 বছর 4 মাস এটি সচরাচর হয় না। আপনার ক্ষেত্রে যেহেতু হয়েছে, আপনাকে কিছু আইনি পদক্ষেপ নিতে হবে। সেটা হতে পারে এনকোয়ারি করা, সেটা হতে পারে তাদের অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে জেনে আসা, অথবা একজন আইনজীবীর পরামর্শ নেওয়া, তিনি আপনাকে গাইড করতে পারবেন। আমরা প্রশ্নে ছিলাম, যে প্রশ্নগুলো করছিলাম অ্যাটর্নি রাঞ্জা বোস, একটা সহজ প্রশ্ন আপনার কাছে জানতে চাই। সেটা হলো, এর আগে আমরা এই অনুষ্ঠানে ভাওয়া নিয়ে কথা বলেছিলাম, সেখানেও যারা অ্যাসাল্টেড হচ্ছিল তারা এই আবেদনটি করতে পারেন। ভাওয়া এবং ইউ ভিসা দুটোর মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা ঠিক কোথায়? হ্যাঁ, ডেফিনেটলি ঠিক বলেছেন। সামওয়ান হু কোয়ালিফাইজ ফর ভাওয়া, ডিপেন্ডিং ওদের নিজের সার্কামস্ট্যান্সেস মাইট পসিবলি also qualify for U visa and vice versa. Someone who qualifies for U visa যদি ওদের ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ওদের against পুলিশ রিপোর্ট হয়েছে, কোর্ট কেস হয়েছে, এভিডেন্স আছে, ওদের অবভিয়াসলি ওদের স্পাউস বা আমরা আগে অনেক ডিসকাস করেছি, ওদের যদি স্পাউস ছিল আর এইসব ওদের against এ হয়েছে, then yes, they will be eligible for U visa and for VAWA. Really depend করবে individual circumstances জন্য। U visa usually obviously time লাগে processing এর জন্য। তো if someone is eligible for VAWA, that is the preferred option. কিন্তু ধরো হয়তো they are not eligible for VAWA because ওদের 2 বছর হয়ে গেছে ডিভোর্সের বেশি, কিন্তু ওদের অনেক কোর্ট কেস আছে, অনেক পুলিশ, অনেক violent issue হয়েছিল within the marriage, then they might be eligible for the U visa. Okay. তো really depend করবে individual circumstances এর উপর। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার 5 ইয়ার্স কন্ডিশন, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, 6 মান্থ হয়েছে।
এমন টাইম আমার কাছে গত জুলাই 29 তারিখে একটা নোটিশ অফ গার্নিশমেন্ট একটা লেটার আসছিল নিউ ইয়র্ক সিটি মার্শাল থেকে। তো যে জিনিসটা হলো, আমার এক রিলেটিভ আমার সাথে আজ থেকে 5 বছর আগে আমার রুমমেট ছিল। তো ও আমার ট্যাক্স ফাইল ইউজ করা নাকি একটা হাউজিং থেকে একটা বাসা ভাড়া নিছে, 11 মাসের কোনো বাসা ভাড়া পে করা নেই। তো এটা আমি যখন ফাইন্ড আউট করছি, এই একটি লেটার আসছে আমার কাছে, শুধুমাত্র একটি লেটার। পরে আমি এটা ফাইন্ড আউট করে তাকে আমি আইডেন্টিফাই করে তাকে নিয়ে আসছি। আসার পরে সে আমার কাছে বলছে যে হ্যাঁ, সে বাসা ভাড়া দিতে পারে নাই, এখন সেই বাসা ভাড়াটা কিস্তিতে দিতে চাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি আমার করণীয় কি? আমি কি তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব, না আমি অ্যাটর্নি ধরবো, না আমি কি করবো? এই বিষয়টা আমাকে একটু যদি বলতেন। একটু বুঝে নিই আপনার কাছ থেকে। আপনার আপনার আবেদনের প্রক্রিয়াটা কি ছিল? কিসের জন্য আপনি আবেদন করেছিলেন গ্রিন কার্ডের? আমার 5 ইয়ার্স গ্রিন কার্ড কন্ডিশন, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছি, 6 মান্থ হয়েছে, আচ্ছা। এখনো ডেট পড়ে নাই। এমন টাইম এই যে এই মাসের লাস্ট মাসের 29 তারিখে আমার একটা নিউ ইয়র্ক মার্শাল কোর্ট থেকে আমার নামে একটা নোটিশ আসছে। জি, নোটিশটা হলো, আমার এক রিলেটিভ আমার নামে আমার ট্যাক্স ফাইল দিয়া ওকে, 2020 আমরা সালে বাকিটুকু আমরা বুঝতে পেরেছি। অ্যাটর্নি রাজা বোস, সেটা হলো যে ওনার ট্যাক্স ফাইল ইউজ করে ওনার একজন রিলেটিভ 11 মাস হাউজিং এর সুবিধা নিয়েছেন, ভাড়া দেননি, জি। রেন্ট দেননি। এখন নিউ ইয়র্ক সিটি অফ মার্শাল থেকে ওনার কাছে একটা চিঠি এসেছে যে ইউ হ্যাভ টু পে, আপনার নামে 11 মাসের রেন্ট আছে, আপনি দেন। এখন উনি তো তার রিলেটিভসকে ফাইন্ড আউট করলেন এবং রিলেটিভস এখন কিস্তিতে দিতে চাচ্ছেন বিষয়টা। উনি কোন প্রক্রিয়া যাবেন? তিনি কি সমঝোতার মাধ্যমে এটি পরিশোধ করবেন নাকি আইনি প্রক্রিয়া যাওয়া উচিত তার? স্যার লাস্ট পার্টটা আমি বুঝলাম না, আমার অ্যাকচুয়ালি শুদ্ধ বাংলাটা একটু। ওকে ওকে, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে যে উনি কি তাহলে এখন লিগ্যাল অ্যাকশন নেবেন ওনার ওই রিলেটিভস এর বিরুদ্ধে যিনি ওনার আইডেন্টিটিটা ইউজ করেছেন, ফ্রড করেছেন, আইডেন্টিটি ফ্রড করেছেন? স্যার আমি এই সিচুয়েশনে সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান। নন পেমেন্ট অফ হাউজিং ইজ নট আ ক্রিমিনাল ইস্যু, কিন্তু এটা ডিপেন্ডিং হোয়াট কাইন্ড অফ হাউজিং ছিল, এটা একটা পাবলিক চার্জ ইস্যু হতে পারে। কেননা একটা অ্যাকচুয়ালি স্পেশালি দিস অ্যাডমিনিস্ট্রেশন ওরা র্যাম্প আপ করে দিচ্ছে পাবলিক চার্জ রিকোয়ারমেন্টটা, কি যদি ইফ ইউ আর ফাউন্ড টু বি ইউজিং পাবলিক অ্যাসিস্ট্যান্স while on the green card it might affect your সিটিজেনশিপ। তো আমি রিয়েলি সাজেস্ট করব আপনি একটা অ্যাটর্নির কাছে যান, সে আপনাকে হেল্প করতে পারবে। সামওয়ান হু হোপফুলি ডিলস উইথ হাউজিং অ্যান্ড ইমিগ্রেশন বোথ। আমরা হেল্প করতে পারি, আপনারা আমাদের কাছে আসতে পারেন ফ্রি কনসালটেশনের জন্য। জি, দর্শক আশা করি বুঝতে পেরেছেন, এমন একজন অ্যাটর্নির কাছে যেতে হবে যিনি ইমিগ্রেশন এবং হাউসিং দুটো বিষয়ে কাজ করেন, গেই অ্যান্ড অ্যাসোসিয়েট সেটি করে বলে অ্যাটর্নি জানালেন। আমরা কিছু দর্শকদের প্রশ্ন নিতে চাই ফেসবুক থেকে, খুব সংক্ষেপে। অ্যাটর্নি রাজা বোস, একজন জানতে চাচ্ছেন R1 ভিসা সম্পর্কে যদি কিছু বলেন। R1 আমার I just want to make sure এটা they are talking about R1 visa, কেননা একটা অনেক R1 আছে আর R1 আছে। তো R1 ভিসা হচ্ছে ইট ইজ দ্য রিলিজিয়াস ভিসা, যেটা হচ্ছে আপনি ধরো কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনে কাজ করেন, আপনি চার্চে কাজ করেন অ্যাজ আ প্রিস্ট, বা ইমামের কাজ করেন, বা টেম্পলের কাজ করেন অ্যাজ আ প্রিস্ট, then you can come here as part of a part-time job বা full-time job. কিন্তু এক কটা obviously requirement দেখাতে হবে। অনেক you have to be a part of that religious organization for some time, আর you have to show কি আপনি actually ওখানে কাজ করেন, and then you can come here and work for some time. জি, ধন্যবাদ আপনাকে। আমরা এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হলো যে হওয়ার ক্ষেত্রে যেটি হয় যে যিনি অ্যাসেলটা করেছেন কিংবা অপরাধটা করেছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন হতে হবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ ইউ ভিসার ক্ষেত্রে আপনাকে যিনি ঘুষিটা মেরেছেন কিংবা যিনি আক্রমণ করেছেন, যিনি লিস্ট অফ ক্রাইমের মধ্যে অপরাধটা করেছেন, তাকে তার স্ট্যাটাস কি হতে হবে? যে কোনো কোনো কিছু? স্ট্যাটাস হতে হবে না, কোনো স্ট্যাটাস হতে হবে না ফর দ্য অ্যাকচুয়াল পারপেট্রেটর অফ দ্য ক্রাইম, নো। ওকে, তাহলে আরেকটা বিষয় আপনার কাছে একটু জানি যে যারা ওভারস্টে করছেন, সাপোজ কেউ একজন ওভারস্টে করছেন, তিনি অলরেডি মানে লিগ্যাল প্রসিডিংসের মধ্যে নেই, এই অবস্থায় তার সাথে একটা অপরাধ ঘটলো,
অর্থাৎ তিনি ভিকটিম হলেন, সেক্ষেত্রে তিনিও কি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? বিকজ তিনি নিজেই হয়তো লিগ্যাল প্রসেসে নেই। হ্যাঁ, definitely, yes. তো ওদের they can submit waivers. Overstay waiver হয়। তো ওরা waiver submit করতে পারে। Usually with U visa overstay, depending on the situation, কোনো criminal record নেই, হ্যান ত্যান, it might be possible, it is forgiven. USCIS wants people to come forward, report crimes, no matter what, যতদিন থেকেছে এই দেশে, যত ওদের স্ট্যাটাস নেই, ওদের অবজেক্টিভ হচ্ছে ওরা চায় কি লোকেরা কাম ফরওয়ার্ড করে। তো ওই জন্য ওরা মানে ওভারস্টে ইউজুয়ালি হয়ে যায়, ফরগিভেন হয়ে যায়। এবং আপনি যেই দিন যখন আপনি 918 সাপ্লাই মানে ফর্মটা আপনি যখন ফাইল করেন, তখন আপনার ফ্রম দেন অন ইউ স্টপ getting unlawful presence. Mane, you have a period of authorized stay from the time of 918 filing. So usually it is not an issue. যারা ভিজিট ভিসা এসেছেন, এখানে কোনো কারণে ভিজিট করতে এসেছেন, 3 মাসের জন্য তিনি স্টে করছেন, সেই ক্ষেত্রে তার সাথে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে, তিনিও কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? Definitely. ধরো visit visa এসছে, ওদের period of authorized stay usually 6 months হয়। ধরো 3 মাসের মধ্যে ওদের কেউ একটা খুব বাজে একটা ক্রাইম করলো ওদের এগেনস্টে, they are definitely eligible for the U visa। এবং যখন ওরা ফাইল করবে, ডিপেন্ডিং অন কখন ফাইল করেছে, they might not even get any overstay issue. ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টি জানতে চাই, বাকি সময়টা আপনি বলছিলেন ইউ ভিসা পেতে সময় লাগে, তিনি তো ভিজিট ভিসা এসেছেন, 6 মাসের একটা ভিসা নিয়ে এসেছেন, 3 মাসের মাথায় তার সাথে এই ধরনের একটা ক্রাইম ঘটলো, এখন তো তিনি অ্যাপ্লাই করলেন ইউ ভিসার জন্য, তখন তার স্টে তিনি কিভাবে করবেন, কোন স্ট্যাটাসে তিনি স্টে করবেন? They will go out of status, but ওদের যেই প্রেজেন্সটা, it won't be unlawful. They are in a period of authorized stay. মানে they are allowed to stay here while their petition is pending. Depending on the circumstance, obviously অনেক টাইম লাগে, কিন্তু ওরা হয়তো অনেক কিছু দিনের পরে যদি প্রাইমা ফেসি ডিটারমিনেশন হয়, মেবি দে ক্যান গেট আ ওয়ার্ক পারমিট, ডেফার্ড অ্যাকশন এর নিচে। জি, অনেকগুলো বিষয় আমরা জানছি আপনার কাছে, একই সাথে জানতে চাই যে একজন দর্শক আসলে আমাদের কাছে প্রশ্নটি করেছেন, ইউ ভিসা নিয়ে কি বাংলাদেশে যাওয়া যাবে? অর্থাৎ অন্য যে প্রক্রিয়াগুলো হয়, আপনি যখন অ্যাপ্লাই করলেন তখন আপনার এটা ফাইনাল রেজাল্ট আসতে সময় লাগছে, এই সময়টা কি আপনি আপনার যে দেশ থেকে এসেছেন সে দেশে যাওয়া আসা করতে পারবেন? Unfortunately, you have to stay in the country while your application is pending. If you manage berono mane, it is effectively আপনি abandon করছেন, কিন্তু আপনি ধরো আপনার 485 যদি পেন্ডিং হয়, then you can apply for re-entry permit, then you can leave the country. জি, সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, এই বিষয়গুলো যে প্রশ্নগুলো আমরা করছিলাম, এই বিষয়গুলোতে একটু আপনার কাছে শুনি যে আপনি বাংলাদেশে যেতে পারছেন ঠিক কখন, এবং আপনি যে অপরাধগুলো, অর্থাৎ অপরাধ আমরা বলছিলাম যে স্ট্যাটাসটা কি হবে আপনার, আপনি যখন আবেদনটা করলেন আপনার যদি স্ট্যাটাস হারানোর কোনো আশঙ্কা আছে কিনা? জি জুয়েল ভাই, ধন্যবাদ। তো আমি প্রথমে অ্যাটর্নি রাঞ্জা যে অথরাইজ স্টে নিয়ে যেটি উনি বলেন, আমি এটাকে একটু ব্যাখ্যা করে দিই। তো অথরাইজ স্টে হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে হচ্ছে আপনার হতে পারে, ধরেন আপনার স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে বা আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু আপনার অথরাইজ স্টে আছে। তো আপনি যখন I-918 যখন আপনি ফাইল করছেন এবং যখন ওরা রিসিভ করছে, ঠিক সেদিন থেকে আপনার অথরাইজ স্টেটা শুরু হচ্ছে। তো অথরাইজ স্টেটা মানে হচ্ছে, ধরেন আপনার I-918 পেন্ডিং আছে, অলরেডি ইউএসসিএস রিসিভ করেছে, কিন্তু আপনার B1 B2 ভিসা বা যে কোনো ভিসা নিয়ে যেটা দিয়ে আপনি প্রথমে এসেছিলেন সেটা এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু I-918 আপনার পেন্ডিং আছে ইউএসসিএস এর সাথে। তার মানে হচ্ছে ইউএসসিআইএস I-918 অ্যাকসেপ্ট করেছে বা তারা রিসিভ করেছে। তো যদিও আপনার আগের যে ভিসা সেটি এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু যেহেতু ইউএসসিআইএস I-918 রিসিভ করেছে, যেদিন থেকে তারা রিসিভ করেছে সেদিন থেকে আপনি অথরাইজ স্টে হয়ে গেলেন। তো অথরাইজ স্টে মানেটা হচ্ছে আপনার কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই, কিন্তু যেভাবে একজন মানুষ আমেরিকাতে আছে
এটাকে আনলফুলও বলা যাবে না, এটাকে বলা হবে যে তাকে অনুমতি দেওয়া হচ্ছে যেন সে থাকতে পারে যতক্ষণ দিন না পর্যন্ত তার এই পিটিশনটা ফায়সালা না হচ্ছে। আর বাইরে থেকে দেশের আমেরিকার বাইরে থেকে যে আসার কথাটা বললেন, যেভাবে অ্যাটর্নি রাঞ্জা বললো যে যদি তার I-485 বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশনটি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে হয়তো উনি রিএন্ট্রি পারমিট নিয়ে রিএন্ট্রি নিয়ে আসতে পারে, বা হচ্ছে হয়তো প্যারোলের আবেদন করে উনি চলে আসতে পারে, যেটাকে আমরা ট্রাভেল ডকুমেন্টও বলে থাকি। সো এই ট্রাভেল ডকুমেন্টের অ্যাপ্লিকেশন করে সে হয়তো I-485 পেন্ডিং থাকলে সে আমেরিকার বাইরে যে কোনো দেশ থেকে ঘুরে আবার চলে আসার জন্য চেষ্টা করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজ্য বস আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি এর মধ্যে যদি কোনো একটা প্রসেসের মধ্যে থাকেন, আপনি হয়তো অ্যাজালাম করেছেন, কিংবা আপনি হয়তো মেরিট বেসড কোনো একটা প্ল্যান করছেন করার, F1 স্টুডেন্ট হিসেবে আপনি আছেন, তখন আপনি কি আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে কিনা? আপনি যখন ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার স্ট্যাটাসটা কি হবে? তো applying for a petition, that is যেখানে ইউ ভিসারা যেটা বলে 918 is a petition. Applying for petition কিন্তু আপনাকে কোনো স্ট্যাটাস দেবে না এখানে। It is just a petition. আপনার স্ট্যাটাস আপনি যখন পাবেন, আপনার 485টা আপনার যদি অ্যাপ্রুভড হয়, then you go into green card status. It is obviously possible to change from no status to having a green card status. 485 টা actual ফর্মটা কি? Adjustment of status. মানে আপনার স্ট্যাটাস নেই, আপনি অ্যাডজাস্ট করছে টু হ্যাভিং স্ট্যাটাস। তো দ্যাট ইজ দ্য এন্টায়ার অবজেক্টিভ, রাইট? 485 ফর্মের কি আমার স্ট্যাটাস নেই, এখন আমার স্ট্যাটাস দাও। তো আপনি যখন পেন্ডিং, আপনার পেটিশনটা পেন্ডিং থাকবে, আপনার কোনো স্ট্যাটাস পসিবল না থাকতে পারে। ইউ ভিসা ইটসেলফ আপনার স্ট্যাটাস দেবে না, আপনার সেপারেট স্ট্যাটাস থাকতে পারে, F1 হোয়াট এভার স্ট্যাটাস থাকতে পারে, বাট ইউ ভিসা ইটসেলফ আপনাকে কোনো স্ট্যাটাস দেবে না। কিন্তু ইউ ভিসার অ্যাপ্রুভাল রেটটা কেমন? মানে আপনাদের অভিজ্ঞতা কি বলে যে কেউ একজন হয়তো মনে করলেন তার সাথে তিনি ভিজিট ভিসায় এসেছেন, তার সাথে একটা ক্রাইম ঘটলো, তিনি মনে করলেন যে ঠিক আছে আমি এখন স্টে করার জন্য একটা আবেদন করতে পারি, পরবর্তীতে সেটি ডিনাই হয়ে গেলে তাকে কি আবার চলে যেতে হচ্ছে? ইয়েস, যদি ডিনাই হয়ে যায়, usually approval rate ইউ ভিসার জন্য about 75-85% হয়। যদি ভালো করে একটা কেউ ফাইল করেছে ভেরি ওয়েল, দেন মেবি ভালো 90% অ্যাপ্রুভালও হতে পারে। যদি রিজেক্ট হয়ে যায়, ডিপেন্ড করে কোন কেন রিজেক্ট হয়েছে। ইট ইজ পসিবল টু আপিল অর ইভেন রিফাইল দ্য পিটিশন। আপনি রিফাইল করতে পারেন আপনার যদি ডিনাই হয়েছে ফর হোয়াট এভার রিজন। ওকে, আমরা সৈয়দ নাসরুল্লাহ আসিফ পড়তেছি আপনার কাছ থেকে একটু শুনি যে ডিনাই হয়ে গেলে আপনাকে কি চলে যেতে হচ্ছে, নাকি শুধুমাত্র একটা প্রসেসই আছে যে আপনি আবার আপিল করলেন? জি, সো আপনার যখন একটা পিটিশন ডিনাই হয় তখন আসলে মানে এমনটা না যে আপনি আবার রিফাইল করতে পারবেন না। তো প্রথমে কয়েকটা এখানে অপশন আছে। সো প্রথম অপশন হতে পারে যে আপনি হয় মোশন করে সেটাকে রিওপেন করার চেষ্টা করতে পারেন, বা রিকনসিডার করার চেষ্টা করতে পারেন বেসড অন দ্য সিচুয়েশন, যে কেন আসলে সেটাকে রিজেক্ট করা হলো, সেটা একটা হতে পারে। আবার যেটা অ্যাটর্নি রাঞ্জা বললো, যেটা আসলে অনেক ইফেক্টিভ, সেটা হচ্ছে আমি আবার রিফাইল করতে পারি। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন যেটা আসলে কারোর সাথে যায়, সো সেই মোশনটি রিওপেন বা রিকনসিডার পিটিশন করতে পারে, বা হয়তো সেটিকে আবার রিফাইলও করতে পারে যদি একবার ডিনাই হয়ে যায় কোনোভাবে। ধন্যবাদ অ্যাটর্নি রাজা বোস। আমরা আমাদের ফেসবুক পেজ থেকে কয়েকটি প্রশ্ন নিতে চাই। ওকে, একজন বলছেন গ্রিন কার্ড আবেদন করা হয়েছে গত বছর অ্যাজালাম গ্র্যান্টেডের পর, লাস্ট ইয়ার অ্যাজালাম গ্র্যান্ট হয়েছে, গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। আমি আমার কাজের বিস্তারিত দিয়েছি, কিন্তু কিছুদিন আমি ডেলিভারি করেছিলাম, সেটা দিতে ভুলে গেছি। তিনি তার জব ডেসক্রিপশনে বলছিলেন যে তিনি তার কাজের বিস্তারিত দিয়েছেন, কিন্তু কিছুদিন তিনি ডেলিভারি করেছেন, সেটি ওইখানে তিনি বলেননি। এটি কোনো সমস্যা হবে কিনা? Obviously আপনাকে অনেস্ট হওয়া উচিত about everything. I would suggest আপনি অলওয়েজ সাপ্লিমেন্ট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন। এরকম নাকি একবার ফাইল করেছেন তো আর কিছু অ্যাড করতে পারেন না। তো অলওয়েজ ইউ ক্যান অ্যাড ইউর
add anything you like. জি, আমরা যে R1 ভিসা নিয়ে কথা বলছিলাম, তিনি একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন। তিনি বলছেন R1 নন ইমিগ্রেশন ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। R1 নন ইমিগ্রেশন ওয়ার্কার্স ভিসা তিনি পেয়েছেন 5 জুলাই, বাট এখনো ইন্টারভিউ হয়নি। ওনার কেস হলো যে তিনি 5 জুলাইতে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, এখনো ইন্টারভিউ হয়নি, তিনি কি করবেন? আমি একটু কোয়েশ্চেনটা আমার মনে হয় দে হ্যাভ অ্যাপ্লাইড ফর গ্রিন কার্ড একবার R1 এ এসে তারপর একটা EB4 এর নিচে রিলিজিয়াস ওয়ার্কারের নিচে গ্রিন কার্ড অ্যাপ্লাই করা যায়, তো আই থিংক ওটা অ্যাপ্লাই করেছে। কিন্তু হ্যাঁ, ওটা টাইম লাগতে পারে ইন্টারভিউ এর জন্য। ইট ইজ জাস্ট পসিবল দ্যাট ইট মাইট বি টেকিং সাম টাইম। ওকে, 5 জুলাই অর্থাৎ 1 মাসও হয়নি এখনো, সো আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। এটি একটা টাইম লাগবে, সেই টাইমের পরে আপনি হয়তো পেয়ে যাবেন। আমরা আপনার কাছে যেটি জানতে চাই অ্যাটর্নি রাঞ্জাপুর, সেটি হলো যে ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে এই ইউ ভিসার জন্য আপনি যখন আবেদন করবেন? অর্থাৎ আপনি তো ভিকটিম, ওই সময় আপনাকে হয়তো হসপিটালাইজড হতে হয়েছে, তো আপনি বাকি সব কাজ আপনি 911 কল দিয়েছেন, পুলিশ করেছে, কিংবা এসে হয়তো কাউকে পায়নি, যিনি আপনাকে আঘাত করেছেন, যিনি চলে গেছেন, হ্যাঁ, তিনি ধরা নাও পড়তে পারেন। সেসব ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে? So actually one of the main requirements is you have to have helped law enforcement, but you are likely to have helped law enforcement. Yes, hospital, অনেক লোকেরা হসপিটালে, and it is very understandable, ওই সময় ওরা কিছু করতে পারে না। Hospital records can also be submitted to show that আমি একটা ভিকটিম হয়েছি, কেননা অবভিয়াসলি ইনজুরিজ দেখাবে যদি কেউ একটা victim হয়েছে ভায়োলেন্সে, the injuries and the medical records will show কি হয়েছে, right? So that is also actually evidence, but it is not necessarily কি আপনাকে সেই দিনই পুলিশের কাছে কি সব, you know, you have to have helped. হসপিটাল থেকে বেরিয়ে ইউজুয়ালি হসপিটালস ইনফর্ম করে ফেলে। এখানে এই দেশের অ্যাকচুয়ালি খুব ভালো একটা সিস্টেম আছে। ইফ ইউ শো আপ টু দ্য হসপিটাল উইথ ইনজুরিজ and it looks like কেউ আপনাকে মেরেছে, then hospitals এর actually একটা ডিউটি আছে কি they will have to inform law enforcement, and from there the system kind of takes its own animal, becomes its own animal. Law enforcement call করে, 911 call যদি আছে, 911 ওরা law enforcement records on 911 calls, তো ওদের কাছে সবকিছু থাকবে। তো and that's actually the main reason supplement B is very important, কেননা that the police agency certify করবে কি এইসব হয়েছিল, হেল্প করেছে আমাদের। তো really depending on the circumstances, you know, it's not possible to go to police immediately, but it obviously একটা দেখাতে হবে, পুলিশ রেকর্ড থাকতে হবে বা গভর্নমেন্ট রেকর্ড থাকতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনি যখন কোন একটা ভিকটিম হলেন, আপনি অ্যাটর্নির কাছে গেলেন, আপনারা অ্যাটর্নিরা কি এই পুলিশ রিপোর্ট, অন্যান্য হসপিটাল রিপোর্ট এগুলো সংগ্রহে সহায়তা করেন, নাকি এগুলো সবকিছু ভিকটিমকেই করতে হয়? Really, again, depending on the circumstances. Crime টা কোথায় হয়েছে, depending on কোথায় হয়েছে crime, মেবি আর কোথায় আপনি থাকেন, ধরো আপনি একটা স্টেটে থাকেন কিন্তু আপনার ক্রাইমটা অন্য জায়গায় হয়েছে, মেবি দ্য সেম লয়ার মে নট বি এবল টু হেল্প ইউ উইথ বোথ, কেননা ক্রিমিনাল ল ইজ স্টেট ডিপেন্ডেন্ট, ইটস নট লাইক ইমিগ্রেশন, রাইট? তো again, depending on their circumstances, depending on আপনার যদি লয়ার বোথ ক্রিমিনাল আর ইমিগ্রেশন হ্যান্ডেল করে, ক্রিমিগ্রেশন বলি আমরা ওটাকে, depending on that, really you could have maybe a same lawyer but different lawyers in different states. Really depends on the circumstance. অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ নাসরুল্লাহ আসিফ পড়তুজি। আপনার কাছে একটু শুনি, আমরা শেষ দিকে আছি একেবারেই, কি ডকুমেন্টস গুলোকে আপনি কিভাবে প্রস্তুত করবেন কিংবা ডকুমেন্টস কিভাবে কালেক্ট করবেন? ডকুমেন্টস এর ব্যাপারটা যখন জুয়েল ভাই চলে আসে, সো প্রথমত এটা আসলে মূলত ক্লায়েন্টেরই দায়িত্ব থাকে বা
যার সাথে এটি হয়েছে তাকে এটি সংগ্রহ করতে হয়। আমরা হয়তো তাকে ইনস্ট্রাকশন দিতে পারি, যেমন আমাদের অ্যাটর্নি রাঞ্জা বা আমাদের মিস্টার গেহি, আমাদের অফিস, ল অফিস বা যে কোনো ল অফিস, তারা হয়তো শুরুতে তাকে ইনস্ট্রাকশন দিবে যে কোন কোন জায়গা থেকে, কোন কোন এজেন্সি থেকে কিভাবে তারা এভিডেন্স গুলো কালেক্ট করবে, কিন্তু আসলে কাজটি ক্লায়েন্টকেই করতে হবে। আর ডকুমেন্টের কথা যদি বলতে হয়, পুলিশের রিপোর্ট সবার আগে দরকার। যেমন হচ্ছে পুলিশের বা যে কোনো ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যদি কখনো রিপোর্ট করা হয়, তো সেটির একটি কপি থাকা ভালো। আর এভিডেন্স হিসেবে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে তার সাথে যে ক্রাইমটা ঘটেছে এটি সংশ্লিষ্ট যে কোনো ধরনের এভিডেন্সই এখানে গ্রহণযোগ্যতা পাবে। যেমন হতে পারে টেক্সট মেসেজের কপি হতে পারে, বা কোনো ছবি হতে পারে, যেটি আসলে সংশ্লিষ্ট হয় এদের সাথে, এই ক্রাইমটার সাথে সংশ্লিষ্ট থাকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা বোস এবং প্যারালেগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান তথ্যগুলো জানানোর জন্য। এবং দর্শকদেরকে আমরা জানিয়ে রাখি যথারীতি, সেটি হলো যে আমরা কোনো আইনি পরামর্শ সরাসরি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দিই না। আমরা যেটি করি সেটি হলো আইন বিষয়ে বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। অবশ্যই আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার নিজস্ব অ্যাটর্নি, যার সাথে আইনি পেশাদার যিনি আইনি পরামর্শক, তাদের সাথে কথা বলেই আপনি সিদ্ধান্তটা নেবেন। আমরা শুধু তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।